প্রতিকূল পরিস্থিতির মধ্যেই অর্থনীতি এগিয়ে নিতে চায় সরকার, সংসদকে জানালেন অর্থমন্ত্রী। চলছে নতুন বাজেট তৈরির কাজ। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে, যৌথ বিবৃতি স্বাক্ষর, থাকবে না কোনো ধরনের সিন্ডিকেট। পহেলা বৈশাখের উত্তাপ ইলিশের মোকামে, যোগান সংকটের অজুহাতে ডিমের বাজারে অস্থিরতা, শিলাবৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে সবজি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আওয়ামী সরকারের সময়ে প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়েও অর্থনীতির সব সূচক ছিল নিম্নমুখী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সংসদে কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ করার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার। সংসদের 13তম বৈঠকের শুরুতেই বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাত, ব্যাংক, রাজস্ব, মুদ্রাস্ফীতি অর্থাৎ দেশের বর্তমান অর্থনৈতিক চিত্র তুলে ধরেন তিনি। সে সাথে ভবিষ্যৎ পরিকল্পনাও। বলেন, গত 17 বছরে দারিদ্র্য বেড়েছে। মাথাপিছু আয় বাড়লেও একটি মুষ্টিমেয় গোষ্ঠীর হাতে তা কুক্ষিগত ছিল। সরকারের সুদ ব্যয়ের চিত্র উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। জানান 2005 থেকে 2024 সাল পর্যন্ত সুদ ব্যয় বেড়েছে 13 গুণ। জনগণ বিনিয়োগের সুফল পায়নি। বাজেট ঘাটতি বৃদ্ধির পাশাপাশি এর মানও প্রশ্নবিদ্ধ হয়েছে। দুর্নীতির কারণে বেড়েছে অর্থনৈতিক বৈষম্য। মন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে 5 থেকে 6% নামিয়ে আনা সরকারের লক্ষ্য। গুরুত্বহীন প্রকল্পগুলো বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে এবং গত 15 বছরে বাজার কারসাজির অনিয়ম তদন্তে কমিশন গঠনের কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার একটি এমন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে যেখানে বই খাতের চাপ, উচ্চ মূল্যস্ফীতি, মন্থর বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা একযুগে বিদ্যমান ছিল। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ও ইন্ডিকেটর নিম্নগামী ছিল এবং সেখান থেকে এখন আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই জন্য সরকারের উন্নয়নের অন্যতম স্লোগান হলো 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা। অর্থমন্ত্রী সংসদকে জানান, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণের বেশি হয়েছে। এজন্য সরকারকে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। এতে বাজেট ঘাটতি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলবে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার, জানান আমির খসরু। একটি প্রগ্রেসিভ অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক টেকসই পথে পরিচালিত করতে দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় স্পিকার, এবং আমরা এটাকে করতে চাই স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার উপর নির্ভর করে। জনগণ আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়াই হবে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। অর্থমন্ত্রীর বক্তব্য শেষে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, আমানত সুরক্ষা বিল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বনশিল্প উন্নয়ন সহ বেশ কিছু বিল সংসদে পাশ হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে। বৃহস্পতিবার আলোচনার পর যৌথ বিবৃতিতে সই করেছে দুদেশ। বিবৃতিতে চুক্তির নানা দিক তুলে ধরা হয়েছে। মালয়েশিয়ার পুত্রাজায়ার জনশক্তি বিষয়ে এই আলোচনা হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানব সম্পদ বিষয়ক মন্ত্রী শ্রী রামাকৃষ্ণন আলোচনায় নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদি আমিনও। অভিবাসন খরচ কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে একমত হয়েছে ঢাকা ও কুয়ালালামপুর
চুক্তি সইয়ের সময় জানানো হয় জনশক্তি রপ্তানিতে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। স্বল্পতম সময়ে এবং নির্ধারিত সরকারি খরচে যেন কর্মীরা মালয়েশিয়া যেতে পারেন সেই প্রক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে। এর ফলে প্রবাসী আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। চাহিদার তুলনায় গ্রাহকরা অতিরিক্ত তেল সংগ্রহের কারণেই পাম্পগুলোয় কাটছে না জ্বালানি সংকট। সকালে ডিপো থেকে তেল ঢুকলেও ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের লম্বা লাইন। পাম্প মালিক ও সংশ্লিষ্টদের অভিযোগ, গ্রাহকদের বাকবিতণ্ডার কারণেই রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া যাচ্ছে না। জানান কারোর হয়তো 2 লিটার পেট্রোল প্রয়োজন, কিন্তু তিনি 5 লিটারের জন্য দাঁড়িয়ে থেকে বিবাদে জড়াচ্ছেন। এতে পেছনের সারিতে বাড়ছে যানবাহনের সংখ্যা। তাছাড়া ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত বলছেন পাম্প সংশ্লিষ্টরা। জানান প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন তারা, কিন্তু আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। এমন মজুতদারি মানবভাবের কারণেই আরও প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। জ্বালানি তেলের সংকটে সরবরাহ কম, তার উপর শিলাবৃষ্টিতে ফলনে ক্ষতি। এর ফলে সবজির দামে লাগাম টানা যাচ্ছে না। অনেক সবজি কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। সেঞ্চুরির খাতায় নাম লিখিয়েছে বেগুন, পটল, লাউয়ের মতো সবজিও। একই চিত্র রাজধানীর বাইরেও। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। রমজানের পর থেকে বাড়তে থাকা সবজির দামে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। সপ্তাহের ব্যবধানে প্রায় সব রকম সবজির দাম কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। করলা, গোল বেগুন, কাঁচামরিচ, উচ্ছে কোনো কিছুই 100 টাকার নিচে মিলছে না। আমি 100 টাকা কিনছি, আজকে 120 টাকা। তো একদিনেই ডিস্টেন্স হয়ে যাচ্ছে। কেমনে খাবে 120 টাকা 130 টাকা কেজি সবজি? আজকাল যদি 120 টাকা 30 টাকা হয় তাহলে আর 15 দিন পর আরও দাম ডাবল হইব। বিক্রেতারা বলছেন এমনিতেই এটি সবজির ভরা মৌসুম না, তার উপর জ্বালানি সংকটে পরিবহন ব্যয় অনেক বেড়েছে। আগে যেখানে 10 ট্রাক সবজি আসতো সেখানে এখন 6 ট্রাক সবজি আসছে, অর্থাৎ সরবরাহ এক ধরনের সংকট মোকাবেলা করছে। তার উপর শিলাবৃষ্টিতে ফলনেও কিছুটা বিপর্যয় হয়েছে, যে কারণে চাহিদার তুলনায় যোগান কম। অনেক বেশি আগে যে দামে কিনে আনছি আজকে আরও 10 টাকা বেশি দিয়ে কিনে আনছি। এরকমই বাড়তেছে, ডেলি বাড়তেছে, আর কমতেছে না। চাহিদা বেশি, আমদানি কমের জন্য কিছু কিছু সবজির দাম অনেক বাড়তি। আর এখন তো সবজির ভরপুর সিজন না। এবার বরেন্দ্র অঞ্চলের সবজির খবর জানতে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ। সহকর্মী মনোয়ার হোসেন জুয়েলের কাছে। আজকে চাঁপাইনবাবগঞ্জের বাজারে আমরা কয়েকটি বাজার ঘুরেছি। সে কয়েকটি বাজার ঘুরে যেটি দেখেছি যে বাজার দর কিন্তু অত্যন্ত চড়া। এখানে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছিলেন, বাজারে সরবরাহ কম থাকায় তারা এই সবজির দামটা বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন। দাম বেশি এখন, বেশি আমদানি কম হয়েছে, তাহলে আমাদের কাছে দাম বেশি দিয়ে বলতেছে যে আমদানি নাই, আমদানির কারণে নাই, ক্রেতাদের সঙ্গে আমাদের হিচিংটা বেশি হইতেছে। বাজারের দামগুলো কিন্তু সবজি প্রতি 30 থেকে 40 টাকা, অনেক ক্ষেত্রে সবজির দাম হঠাৎ করে গত দুদিনে বেড়ে গেছে। এইটা নিয়ে ক্রেতাদের যেমন ক্ষোভ রয়েছে। আমরা মধ্যবিত্ত আয়ের মানুষ, বাজার করতে গিয়ে পকেট ভর্তি টাকা নিয়ে আসছি, কিন্তু ব্যাগ ভর্তি বাজার পাচ্ছি না। টোপটে নিতেছে একদম, আজকে একদম, কালকে তার থেকে 10 টাকা 20 টাকা সব কিছু বেশি। আমরা এখন যাব সহকর্মী সাগর ফরাজির কাছে জামালপুরে। ধন্যবাদ। শীতকালীন সবজি শেষ হওয়ার পর এখন বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। কৃষক এবং ক্রেতাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে যখন এখন যে সময়টি যাচ্ছে, এখন কিছুটা বৃষ্টি প্রয়োজন, তবে এই বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু সবজির ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এটির প্রভাব কিন্তু বাজারে পড়ছে। এখন সবজিও এরকম ভাবে উৎপাদন হইতেছে না। আবার বৃষ্টির কারণে অল্প বৃষ্টি হচ্ছে বা শিলা বৃষ্টি হচ্ছে। বেগুনের চাষ মনে করলেন যে 5 মণ হলে 1 মণ বাড়াই দিচ্ছে। এখন বর্তমান যে পরিস্থিতি, তেলের বাজার, তেলের জন্য মনে করেন যে আর কৃষকেরা আবাদ করতে পারতেছে না। ক্রেতারা যেমনটি বলছে যে বাজার মনিটরিং এবং কৃষকদের যে সেচ ব্যবস্থা বা এইসব নিশ্চিত করা গেলে হয়তো বা বাজারের সামনে অস্থিরতা অনেকটাই কমে যাবে। করলা চাইতেছে 80 টাকা, ওই যে ধন্দল চাইতেছে 100 টাকা, তাহলে কি নেব? দাম একটু বেশি, এখন আমাদের দাওটা একটু বাইরে। এই ছিল আমার কাছে জামালপুরের সবজির বাজারের সর্বশেষ। পহেলা বৈশাখের উত্তাপ রাজধানীর ইলিশ বাজারে। মাঝারি সাইজের ইলিশ কিনতে গুনতে হচ্ছে 2500 টাকা পর্যন্ত। দীর্ঘদিন পর ডিমের দামও বাড়তি। স্থানভেদে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা ডজন। পোলট্রির দামও চড়া। বাজার নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। মনিটরিং জোরদারের তাগিদ। লাফিয়ে বাড়তে থাকা মুরগির দামে যেন কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। আমদানি সংকটের অজুহাতে সোনালী মুরগির দাম 440 টাকা থেকে কমার নাম নেই। ব্রয়লার কিনতে খরচ হচ্ছে 210 টাকা। এর প্রভাব পড়েছে বেচাকেনায়। চড়া দামের ক্রেতা শূন্য মুরগির বাজার। ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। মধ্যবিত্ত পরিবারের জন্য আসলে একটু কষ্টসাধ্য,
যেমন আমরা মুরগি কিনি 160 টাকা, 70 টাকা, 80 টাকা, আজকে মুরগি কিনলাম 210 টাকা দিয়ে। বাজারে তো পর্যাপ্ত মুরগি আছে, কিন্তু তারপরেও যে এত কেন দাম বুঝতেছি না। মাল আমদানি কম, আমরা যা পাইতেছি না মাল, এই জন্য দাম বাড়তি, যেমন আনতে হয়, কি করবো, যা আনি দামে আবার কাস্টমার নেই, বিক্রি হয় না। এদিকে স্বস্তির খবর দিতে পারছে না ডিমের বাজারও। এক এক বাজারে দাম এক এক রকম। নতুন বাজারে যেই ডিমের ডজন 110 টাকা, তাই মহাখালীতে বিকচ্ছে 120 টাকায়। এতে বিপাকে সীমিত আয়ের মানুষরা। রোজার থেকে একটু বেশি এখন বাড়ছে। রোজার তো ডিমের দাম একটু কম আসলে, দাম কম, কিন্তু আমরা বেচেনা কম, যেন একটু ভালো বেচেনা হইতেছে। তবে কিছুটা স্থিতিশীল মাছ বাজার। বোয়াল মিলছে কেজিতে 500 টাকা, আর 600 টাকা খরচেই কেনা যাচ্ছে ট্যাংরা। তবে পহেলা বৈশাখে শান্তিতে ইলিশ কেনার ইচ্ছে ফিকে হয়ে যাচ্ছে অনেকের। মাঝারি সাইজের ইলিশের দাম এখন 2500 টাকা। ছেড়ে কথা বলছে না চিংড়িও। আগের থেকে কেজিতে 50 টাকা কম, যেমন পাবদা মাছ বেচে 450 টাকা কেজি, ট্যাংরা 600 টাকা কেজি। এবার হলে আমদানি কম থাকে, দাম বাড়ে, অন্যদিন আবার দাম একটু কম থাকে। 1 কেজি ইলিশ দাম 2500 টাকা যাচ্ছে। 2500 টাকা কত ইনকাম থাকা লাগবে যদি একটা 1 কেজি ইলিশ খাইতে হয়? জ্বালানি তেলের সংকট ও সরবরাহের অজুহাতে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কিনা তা নিশ্চিন্তে বাজার তদারকি বাড়ানোর তাগিদ সকলের। শাজনীন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। মাঠ ভর্তি পেঁয়াজ নিয়েও অস্বস্তিতে ঝিনাইদহের কৃষকরা। চলতি মৌসুমে উৎপাদন খরচ তুলতে পারছে না। প্রতি মনে লোকসান গুনতে হচ্ছে 500 টাকা। এর জন্য পেঁয়াজ হাটে নিতে তাদের এই অনাগ্রহ। কৃষকরা বলছেন, এই অঞ্চলে সংরক্ষণাগার না থাকায় মাঠ থেকে তুলেই হাটে নিতে বাধ্য হচ্ছেন তারা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পেঁয়াজের হাট। শনি ও মঙ্গলবারের এই হাটে কমপক্ষে 2000-এরও বেশি চাষি পেঁয়াজ নিয়ে আসেন। 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে বীজ, সার, সেচ, শ্রমিক সহ অন্তত 45 থেকে 60 হাজার টাকা খরচ হয়। কিন্তু বাজারে দাম কম থাকায় সেই খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। কৃষকরা বলছেন, প্রতি মন আবাদে খরচ হচ্ছে 1500 টাকা, কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। লাভের আশা তো অনেক দূরই থাকে, নিজেরই যে অর্থ পুঁজি ব্যয় করে আমরা চাষ করেছি এইটাই উঠবে না আমাদের। এখন যে বাজার 900 টাকা, এই 900 টাকা 950 টাকা এতে হলে আমরা লুজার হয়ে যাব। প্রতিনিয়ত বাজার কমতেছে, কৃষক ক্ষতিগ্রস্ত, আমরা ক্ষতিগ্রস্ত, মাল সে আর আমরা ব্যক্তি আপত্তি নিয়ে। এই বাজারটা কোনো স্থিতিশীল বাজার না, এক একদিন এক এক রকম বাজার। বাজারটা যদি একরকম থাকে তাহলে কৃষকেরও সুবিধা, আমাদের সুবিধা। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলন হয়েছে, তবে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না। পেঁয়াজ সংরক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করছি এবং তাদের মাঝে এয়ার ফ্লো মেশিন প্রদান করছি, যার মাধ্যমে কৃষকগণ তাদের পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে এবং পরবর্তীতে বাজার মূল্য যখন বৃদ্ধি পাবে তখন তারা সেটা ন্যায্য মূল্য নিশ্চিত হবে। চলতি বছর জেলায় 14,800 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার 2 দিন পরও অচলাবস্থা কাটেনি হরমুজ প্রণালীতে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে জাহাজ চলাচলে এখনও কড়াকড়ি আরোপ করে রেখেছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রণালীতে আটকে রয়েছে প্রায় 800 জাহাজ, যেগুলোর মধ্যে 300-রও বেশি তেলবাহী ট্যাঙ্কার। এ পরিস্থিতিতে চলমান সংকট সামাল দিতে একটি আন্তর্জাতিক জোট গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি ঘোষণার পরও স্থবিরতা কাটেনি হরমুজ প্রণালীতে। শর্ত মোতাবেক হরমুজ অবমুক্ত করার কথা থাকলেও এখনও এই পথের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ ইরানের বিপ্লবী গার্ড IRGC। অনুমতি ছাড়া প্রণালীর পথ পার হওয়ার চেষ্টা করলে সরাসরি আঘাত করা হবে হরমুজের পথে চলাচলকারী যে কোনো নৌযানকে। IRGCর এমন হুঁশিয়ারির জেরে যুদ্ধবিরতির প্রথম দিন বুধবার গুরুত্বপূর্ণ এই নৌপথ পার হতে পারে মাত্র 5টি জাহাজ। দ্বিতীয় দিনে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 6টিতে। যেখানে দৈনিক গড়ে অন্তত 138টি জাহাজের চলাচল ছিল গুরুত্বপূর্ণ এই নৌপথে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় 800-র কাছাকাছি, যার মাঝে 300-রই বেশি তেলবাহী ট্যাঙ্কার। এদিকে চলমান পরিস্থিতির জেরে অস্থিতিশীল বিশ্ববাজার। দফায় দফায় বাড়ছে জ্বালানি তেলের দাম। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি পৌঁছেছে $96.75, যা আগের তুলনায় বেড়েছে প্রায় 0.87%। একই সঙ্গে WTI ক্রুড তেলের দামও 1% বেশি বৃদ্ধি পেয়েছে।
যুদ্ধ পরিস্থিতির জেরে জার্মানিতে টন প্রতি জ্বালানির দাম বেড়েছে প্রায় $400। অন্যান্য বন্দরে প্রতিদিন আমাদের হাজার হাজার কন্টেইনার নামিয়ে রাখতে হচ্ছে, যেখানে স্টোরেজ ফি গুনতে হচ্ছে প্রায় কয়েক মিলিয়ন ডলার। স্বাভাবিকভাবেই এই খরচের চাপে সাধারণ ভোক্তারাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় হরমুজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চলমান সংকট সামাল দিতে একটি আন্তর্জাতিক জোট গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পথটির নিরাপত্তা নিশ্চিত এই মুহূর্তে প্রধান শর্ত। উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা প্রায় হাজারের কাছাকাছি জাহাজকে সময় মতো বের করে আনা সম্ভব কিনা সেটি এখনো অনিশ্চিত। এই অবস্থা সমাধানে একটি আন্তর্জাতিক জোট গঠন করা জরুরি। এটি কোনো দেশের একক নয়, বরং বিশ্ব বাণিজ্যের বৃহত্তর স্বার্থ হয়ে দাঁড়িয়েছে, যার দায়িত্ব নিতে হবে কার্যকরী একটি জোটকে। এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে, হরমুজ পার হতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার সাথে একটি সমন্বয়ে আসতে হবে নৌযানগুলোকে। যেতে হবে IRGC নেভি নির্ধারিত রুটগুলো ব্যবহার করে। এদিকে এখন থেকে নতুন এক নেতৃত্বের হাতে থাকবে হরমুজের নিয়ন্ত্রণ। লিখিত এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।